গেটসকে একচ্ছত্র আধিপত্যের কারণে তদন্তাধীন রাখা হয়েছে। স্টিভ জবস তার নিজের তৈরি কোম্পানিতে ফিরে এসেছেন, কিন্তু তা অচিরেই সর্বশান্ত হতে চলেছে। হাই বিল। স্টিভ, তুমি জাস্টিস ডিপার্টমেন্টের লোকেদের সঙ্গে বন্ধুত্ব পাঠাচ্ছ? আর তুমি একটা ডুবন্ত জাহাজে যাত্রী হয়ে ফিরে এসেছো। যদি অ্যাপল পড়ে যায় তোমার জন্য লড়াই করা কেউ থাকবে না, কিন্তু যদি তুমি আমাদেরকে খেলায় রাখো তুমি হয়তো জিততেই থাকবে। বিষয়টা ভেবে দেখো। খেলার এই স্তরে এসে অ্যাপেলকে চলে যেতে দেওয়াটা গেটসের সমীচীন মনে হলো না। আপনার প্রতিদ্বন্দ্বী না থাকলে মানুষ বলবে যে পুরো বাজারটাই তো আপনার, আর সেটা ভালো ব্যাপার নয়। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার চেয়ে একজন নরমালে প্রতিদ্বন্দ্বী থাকা ভালো। বোস্টন, ম্যাসাচুসেটস। এখন আমি কিছু প্রাসঙ্গিক সঙ্গীদের কথা বলতে চাইব। অ্যাপল একটা বাস্তুতন্ত্রে বাস করে এবং তার অন্যদের থেকে সাহায্যের প্রয়োজন হয়। আর ঘটনাচক্রে আমার সঙ্গে আজ একজন বিশেষ অতিথি রয়েছেন স্যাটেলাইট ডাউনলিংকের মাধ্যমে, আর ওনাকে আমরা এক্ষুনি এই মঞ্চে ডেকে নেব। এটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত যখন স্টিভ জবস স্ক্রিনে বিল গেটসকে নিয়ে আসেন। ম্যাকিনটশের প্রণেতা তাকে ব্যঙ্গ এবং ছোট করেন। তাকে একজন একচ্ছত্র অধিপতি হিসেবে গণ্য করা হতো মজা করে। তারা উইন্ডোজকে ঘৃণা করতেন, পিসি ঘৃণা করতেন, আর ঘৃণা করতেন বিল গেটসকে। প্রাথমিক ধাক্কা সত্ত্বেও মাইক্রোসফট অ্যাপলে $15 কোটি বিনিয়োগ করে এবং জবস অ্যাপলকে জাগিয়ে তুলতে কোনো সময় নষ্ট করেন না। স্টিভ এবারে যথেষ্ট কোষে হাল ধরলেন আর এটা নিশ্চিত করলেন যে তাদের প্রোডাক্টগুলো যেন ভীষণ রকম সুন্দর দেখতে হয়, যেমন আসল আইম্যাকের নিজস্ব অর্ধ স্বচ্ছ রং আর ওই খরগোশের মতো ডিজাইন। একটা গান লোড হতে 7 মিনিট। 2001 সালে স্টিভ জবস একেবারে কম্পিউটার ছেড়ে বেরিয়ে এই MP3 প্লেয়ারটাই আমার হাতিয়ার। আইপডের মতো আনকোরা নতুন পণ্য বাজারে আনতে থাকেন। আমাকে আরো ভালো কিছু বানিয়ে দেখান। কেউ ভাবেইনি যে আমরা হাজার হাজার গান সঙ্গে নিয়ে ঘুরতে পারবো। আমাদের সবার MP3 প্লেয়ার ছিল, কিন্তু স্টিভ বলেন না, আমি এমন একটা অসাধারণ জিনিস তৈরি করব যে মানুষ জানেই না যে তাদের এটা দরকার, অথচ দেখলেই কিন্তু কিনবে। সবাই বললেন এটা দারুণ, কিন্তু স্টিভ বললেন না, এমন একটা দিন আসবে যেদিন একটা টেলিফোনের মধ্যেই এসব হবে আর আমাদের কেউ মনেই রাখবে না। তাই তিনি আবিষ্কার করলেন আইফোন। 2007-এ সমর্থকেরা 100 ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়ে থাকেন স্টিভ জবসের ঐতিহাসিক সৃষ্টি কেনার জন্য, আইফোন। আর অ্যাপল বিশ্বের অন্যতম একটি লাভকারী কোম্পানি হয়ে ওঠার ঠিক দোরগোড়ায় এসে দাঁড়ায়। এই সুপার কম্পিউটার হাতের মুঠোয় নিয়ে ঘুরে বেড়ানো, সবকিছু করতে পারা এবং সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারা একটা দারুণ আইডিয়া। আপনাকে যদি এই যুগের কোনো একজন মানুষের নাম নিতে বলা হয় যিনি প্রযুক্তিকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন, তিনি হলেন স্টিভ জবস। স্টিভ জবসের খ্যাতি যখন আকাশ ছোঁয়া, বিল গেটসের তখন অস্তিত্ব সংকট দেখা দিতে থাকে। আর ওনাকে আমরা এক্ষুনি মঞ্চে ডেকে নেব। তিনি মানুষের ভালোবাসা চেয়েছিলেন, আর চেয়েছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ মানুষদের তালিকায় তার নামটাও যাতে লেখা থাকে। তার ঐতিহ্য ফিরে পাওয়ার চেষ্টায় বিল গেটস বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি। আশ্রয় নেন সমাজ সেবার।
শুধুমাত্র এই বিশ্বকে উন্নত করা তার উদ্দেশ্য ছিল না, বরং তিনি চেয়েছিলেন তার ঐতিহ্যটা যেন ফিরে আসে। এই বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বের বৃহত্তম প্রাইভেট ফাউন্ডেশন হয়ে ওঠে। গেটস এখন খুবই সহানুভূতিশীল, খুবই জ্ঞানী এবং এই ভাবনায় বিশ্বাসী হয়ে উঠছেন যে আমরা সবাই একই দলের মানুষ। তিনি বিশ্বকে আরো উন্নত করতে চেয়েছেন। কয়েক বছর ধরে স্টিভ জবস একটা খবরকে চাপা দিয়ে রেখেছিলেন যে তিনি প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগছেন। 2011-র মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা জবসকে অ্যাপলের সিইও পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করে। তিনি জানতেন না যে মৃত্যু আসন্ন, কিন্তু এটা জানতেন পৃথিবীতে তার সময় সীমিত, আর এই মৃত্যু চিন্তাই তাকে অনুপ্রেরণা দিতে থাকে। আর একবার ভেবে দেখুন, তার যে সমস্ত কাজের জন্য আজও মানুষ তাকে মনে রেখেছেন, সেগুলো তার মৃত্যুর আগেই ঘটেছে। তার মৃত্যু সারা বিশ্বকে শোকগ্রস্ত করে তোলে। হাজার হাজার সমর্থকেরা, যারা তাঁর প্রতিও ততটাই অনুরক্ত ছিলেন যতটা তাঁর যন্ত্রের প্রতি, তার মৃত্যুর পরের বছরে অ্যাপল বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির স্বীকৃতি পায়। স্টিভ জবস আর বিল গেটসের সম্পর্কটা খুবই জটিল ছিল। একদিক দিয়ে তারা দু ভাইয়ের মতো ছিলেন, তারা জীবনের প্রতিটি পদক্ষেপে একে অপরের পাশে ছিলেন, কখনো শত্রু কখনো বন্ধু হিসেবে একে অপরের প্রতি নিষ্ঠুর ছিলেন, কিন্তু শেষমেশ বন্ধু হয়ে গিয়েছিলেন, কারণ তারাই ছিলেন সেই দুই পথিকৃৎ যারা এই সাম্রাজ্য তৈরি করেছিলেন।